নমস্কার, শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ক নিবেদিত ঘরে বাইরে অনুষ্ঠানে আজ আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি শম্পা চট্টোপাধ্যায়। আজ আমাদের মধ্যে এমন একজনকে পেয়ে গেছি যিনি সুর, তাল, ছন্দ নিয়ে দীর্ঘ বছর দাম্পত্য করে চলেছেন। হ্যাঁ, আমাদের মধ্যে রয়েছেন সুরকার, গীতিকার হিমাদ্রি শেখর ঘোষ। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠান ঘরে বাইরে বেতারবাণীর যে প্রযোজনায় যে কাজটা চলছে, এটা খুব ভালো উদ্যোগ। অবশ্যই এই কারণের জন্য যে আজকে যেহেতু ডিজিটাল মার্কেটিংটা চলে এসছে, আজকে তো সেই মানে আমরা যখন কাজ শুরু করেছি তখন সিডি বা ক্যাসেট এইগুলো থেকেই চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন পুরো সেগমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেখানে এরকম একটা উদ্যোগ খুব ভালো লাগছে প্রত্যেককে, এবং কলাকুশলীকে প্রত্যেকেই আমার তরফ থেকে অভিনন্দন জানাই, আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি। এবারে আমরা কিন্তু প্রশ্নে চলে যাব। দীর্ঘ বছর, যে শুরুতে বললাম দীর্ঘ বছর সুর, কথা, ছন্দের সঙ্গে আপনার দাম্পত্য, তো কখন মনে হলো আপনি সুরকার, গীতিকার হবে, বা কখন সুর আপনার হাত টেনে ধরেছিল? একটা সুন্দর একটা জার্নিটা যদি সংক্ষেপে একটু বলেন। সব থেকে যেটা শিল্পী তৈরি হয় নিজ সত্তায়, এইটুকুনি জানি। এইটা মানে কোনো প্রোডাকশন ব্যাপার তো নেই যে ছাঁচে ফেলে দিলাম সেইভাবে তৈরি হলো, তা নয়। এটা জন্মগত সত্তা বলে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই এটা যে কোনো মানে বিশেষ করে এই ক্রিয়েটিভ মেন্টালিটিটা। আর মিউজিকের ব্যাপারটা আমি যেহেতু ফিল করি বলে বলছি, লেখালেখি এগুলো তাই। মানে মিউজিক মানে লেখার ব্যাপারটা হয় কি, একটা গ্রামার মেনটেন করে লিমেরিক, তারপর কবিতা, তারপর গানে। সবাই কিন্তু দেখুন, ছড়ালে যারা খুব নাম করেছে তারা কিন্তু ভালো গীতিকার হয়নি, আবার যারা ভালো গীতিকার তারা কিন্তু ভালো কবিতা লিখতে পারে না। মানে আপনি কি লিখতে লিখতে গীতিকার হয়ে মানে সুর দেওয়া শুরু করলেন, নাকি গাইতে গাইতে লেখা? অ্যাকচুয়ালি আমি কবে থেকে লেখা আরম্ভ করেছি আমি নিজেই জানি না। হ্যাঁ, স্বভাব কবি একবারে। মানে সেই বলতে গেলে ছোটবেলা স্কুলেও ম্যাগাজিনে লিখতাম, মানে লিমেরিক। তখন তো লুকিয়ে চুরিয়ে লিখতে হতো, মানে ডেপো ছেলে বলবে, এই ব্যাপারগুলো ছিল আমাদের সময়। অনেক আগে তো এতটা লেখার চলটা ছিল না। এইবার সেকেন্ডলি হচ্ছে মিউজিক। ছোটবেলা থেকেই গান গাইছি, গান শিখছি। সে শ্রীরামপুরেই প্রথমে, আমার বাড়ি শ্রীরামপুরে, তাই শ্রীরামপুরবাসীর জন্য কিছু যদি করতে পারি এটা মনে করি আমার গর্বের। শুধু শ্রীরামপুর নয়, আজকে ভারতবর্ষের তো বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করছি। এখন তার সঙ্গে আজকে ডিজিটাল বললাম, ডিজিটাল মার্কেটিং যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার, সেইখানে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে। দায়িত্ব, কাজের ক্ষেত্রটা অনেক বেড়ে গেছে আমাদের। কাজের ক্ষেত্র বেড়েছে, খুব ভালো, কিন্তু তার সঙ্গে আমি মনে করি যে কাজের একটা দায়িত্ব বেড়ে গেছে। কেন, আমি যখনই বাইরের কাজ করছি তখন হয়ে যাচ্ছে কি, আমরা ইন্ডিয়ার ডেলিগেটস, আমরা ওখানে রিপ্রেজেন্টেড, তাই নাকি? সেইখানে কাজটা যাতে সেই স্ট্যান্ডার্ড মেনটেন হয়, আমার ভারতবর্ষের যাতে নাম না নষ্ট হয়, সেটার দিকে কিন্তু সজাগ দৃষ্টি দিতে হয়। এবার বলবো যে কবে থেকে গান শিখেছি তাও জানি না। আপনার আদর্শ কে ছিলেন? সুরকার, গীতিকার হয়ে ওঠার পেছনে তার আদর্শ ছিলেন? ব্যাপারটা হচ্ছে কি, আদর্শ বলতে গেলে গীতিকার পরবর্তী ক্ষেত্রে আমি যেমন গৌরী প্রসন্নকে প্রচন্ডভাবে ফলো করতাম। তারপর কাজের ক্ষেত্রে যখন কাজের পেরিফেরালে কাজ মানে করতে গেলাম কাজ, সেই সময় গিয়ে অনেক নামী মানুষের সান্নিধ্য পেয়েছি। মানে আমার জার্নিটা ওই যে বললাম, হুট করে পাওয়া, আবার হুট করে পাওয়াও নয়। এক্ষেত্রে যে আপনি কি প্রথম এই পশ্চিমবঙ্গ থেকে কাজ করেছেন, না অন্য প্রদেশ, মানে মুম্বাইয়ে কাজ করেছেন? অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই যে বললাম প্রথম আমার শুরুয়াত বলতে গেলে প্রফেশনাল বলছি। প্রথমে দেখুন, আমার 94-এতে আমার প্রথম ক্যাসেট বেরোয়। আচ্ছা, সেখানে আমি সুরকার হিসাবে, ওখানে আমি একটা মাধুরী মিউজিক বলে একটি কোম্পানি থেকে আমি কাজ করেছিলাম। সেখানে 3খানা গানে শুট করেছিলাম, কিন্তু ওই সময় আমি বুঝেছিলাম যে শুধু এই অল্প বয়সে সুরকারের দাম দেবে না। এই কারণে কি হচ্ছে, তখন আমি চিন্তা করলাম কি, গীতিকারে আমি কনভার্টটা বেশি করলাম। আচ্ছা,
ওই যে বললাম আগে কবিতা লিখতাম, কবিতা কলেজ পড়তে পড়তে তখন জিজ্ঞাসা করলাম, মানে এরকম নিজেকে প্রশ্ন করে উত্তর পেলাম যে ভারতবর্ষে কবিতা পড়ে 1% লোক। তখন কি করলাম যে মানুষের কাছে পৌঁছাতে পারবো, তখন গান লেখা। কি ধরনের গান আপনি লেখেন, কোন ধরনের ঘরানা? সব রকম। এখন মানে ওই যে বললাম তার মধ্যে জার্নিটা আপনি যখন বললেন, আমি একটা কথাই বলি যে ছোটভাবেই বলছি, এই যে 94 যে শুরু করেছি, 95-এই কিন্তু আমার বম্বে কাজ, ডোড মিউজিক, যাদের জীবনযুত মিঠুনের ওই ডোড মিউজিকের বম্বের কাজ, সেখানে চন্দন রায় চৌধুরী সুর করেছিল। আমার ওখানে 3খানা গান ছিল গীতিকার হিসাবে। আপনি কি তখন ওখানে গিয়ে থাকতেন? না, তখন এখান থেকেই কাজটা করেছেন? এইখান থেকেই, মানে কলকাতা থেকেই যোগাযোগ। এইবার তারপরে হয়েছে কি, 95-এই ওই সময় কাজ করার পর তখন শানুদার সঙ্গে পরিচয় হলো। হ্যাঁ, ওই প্রশ্নে আমি আসছি। বহু বিখ্যাত প্রসিদ্ধ মানুষ আপনার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন। যদি এই বিষয়ে একটু বেশি করে একটু শুনতে চাই, মানে আলোকপাত যদি করেন। এইবার ওই 95-এই তখন আমি একটি পেপারের কবিতা ডিপার্টমেন্টের আমি অ্যাসিস্ট মানে এডিটর ছিলাম। সেটা হচ্ছে বঙ্গলোক বলে, ওটা সাবোটেজ করে ওটা বন্ধ হয়ে গেল ব্যাপারটা। কিন্তু একসময় আমরা 3rd লিডিং ছিলাম। ওইখানে মানে শানুদার একটা ইন্টারভিউ ছিল, সেইখানে আমাকে বললো যে চল তোকে আজকে এক ভালো লোকের সঙ্গে পরিচয় করাবো। শানুদা খুব মজার মানুষ। সব থেকে যেটা আমার ভালো লেগেছে শানুদা প্রথমে যেন মনে হবে রাশভারী মানুষ, কিন্তু ওনার সঙ্গে কথা বললে যখন পুরো যেন। আর কার সাথে কার করেছেন কাজ? শানুদা ছাড়াও বলছি বম্বের কোনো আর্টিস্ট বাদ নেই এখন। তাও নামটা শুনলে ভালো লাগবে শুনতে। কবিতাজি, উদিতজি, অনুরাধাজি, সাধনা সরগম, তারপর পূর্ণিমা শ্রেষ্ঠা, তারপর সঞ্জরে গেছিল ওই যে আরে ভুলে যাচ্ছি, অভিজিৎ দা, বাবুল দা। বাহ, এটা সৌভাগ্য আমাদের সকল শ্রীরামপুরবাসীর গর্ব এটা, এই জায়গাটা। ওই যে বললাম কাজ তখন একটা দায়িত্ব বেড়ে যায়। ওই যে বললাম 95-এ কাজ করার পর শানুদার সঙ্গে যখন পরিচয়, শানুদার সঙ্গে প্রথম সাক্ষাৎ হচ্ছে, তখন বলছে, আমাকে পরিচয় দিচ্ছে যে হিমাদ্রি খুব ভালো লিখছে। বলছে আমাকে প্রথমে, কিরকম লিখছিস? আমি সব রকম দাদা লিখছি। বলছে যে একটা গান লেখা বল। আর আমিও তো তেমনি, কেন আমরা ওই যেমন মফৎসাল থেকে গেছি, আমরা কিন্তু হোটে যাবার ছেলে নই। এক্ষেত্রে একটা প্রশ্ন ভীষণ মাথায় আসছে যে বর্তমানে আপনি তো সগৌরবে অনেকগুলো বছর সুরকার গীতিকার হিসেবে কাটিয়েছেন, বর্তমানে সঙ্গীতের অবস্থান কি রকম? আমাদের যে একটা নিজস্ব একটা ব্যাপার আছে বাংলা গানের, বা তাতে কি প্রাদেশিকতা বা পাশ্চাত্য সঙ্গীতের একটা প্রভাব পড়ছে আপনার মনে হয়? অবশ্যই, অবশ্যই। এটা আমি একদিক দিয়ে খারাপও বলবো না, ভালো বলবো না। কথা হচ্ছে একটা আলু বেসিক জিনিস, আলুটাকে অনেক রকম ভাবে রান্না করা যায়, এটা আপনারা ভালো বুঝবেন। মিউজিকটাও তাই, মিউজিকটা কন্টেন্টটা এক, সেই 7টা স্বর। আমি সেটা ওয়েস্টার্ন ফর্ম করি কি ইন্ডিয়ান ফর্ম করি, সেই 7টা স্বরে কিন্তু ঘোরাঘুরি করছে। এইবার কথা হচ্ছে আমার সঙ্গে কোনটা ম্যাচ করছে, এটা দেখতে হবে। যারা মানে আমরা যারা কাজ করছি আজকে, তো সবাই মানে কি বলবো, মনে করে গান সুর করাটা বা লেখাটা খুব ইজি না। এটা কি এই দিকটা আর কি, যে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব আসছে, সেখানে কি আমাদের বাংলার গানের কোথাও স্বাদ হারিয়ে যাচ্ছে? নিজস্ব ভাটিয়ালি গান, অবশ্যই বলবো, যে গানগুলো আমরা শুনতাম, এই যে এইটাই প্রসঙ্গ বলছিলাম, কোথায় এখন তো আমরা খুঁজে পাই না। এখন আমরা একটা জিনিস বলছিলাম যে কারণে, যে শানুদা এই কথাটা খুব ভালো বলতেন। মানে ওই যে বললাম শানুদার সঙ্গে পরিচয় হতে হতে যে তখন বললো, পরবর্তী ক্ষেত্রে যখন 99-এ কাজ করি টি সিরিজে, সেখানেও পূজার সংখ্যাটা তখন একটা বিশাল চল। আচ্ছা, শ্যামা সঙ্গীত তো আপনি বানান সব রকম। বললাম এখন রান্না করতে বসেছি, সব রকম রাঁধতে হবে, নাহলে কেউ প্রায়োরিটি দেবে না। এবার কথা হচ্ছে আমরা বেসিক জিনিস, আমরা সেই রবীন্দ্রসঙ্গীত, বাংলার মানুষ যেহেতু, আমরা রবীন্দ্রসঙ্গীত শিখে বড় হয়েছি, নজরুল গীতি শিখে বড় হয়েছি, সেই হিসাবে বেসিকটা, তার সঙ্গে ক্লাসিক। এইবার এই যে ভারতীয় সঙ্গীত, যে এবার কাজ করতে গিয়ে বললাম কি আমাদের সব রকম কাজ করতে হয়। কেন আমি এই সেগমেন্টটা কাজ করি বা ওই সেগমেন্টটা কাজ করি বললে কিন্তু আমাকে কাজ দেবে না, বা আমার প্রায়োরিটি পাবো না। সেই হিসেবে আর বম্বের মতন জায়গায়, যেটা বলছিলাম 99-এ আমার টি সিরিজে কাজ হয়, সেখানে
এইটুকুনি তো মানুষ বুঝবে যে টি সিরিজের মতন জায়গায় কাজ করাটা খুব টাফ। সৌভাগ্য আমাদের এটা সকলে। আপনার ওই যে বললাম যে পাওনাটা হয়ে গেছে, এটা গড গিফটেড আমি মনে করি। আমার যোগ্যতা সেই অর্থে বললাম কি, আমার জন্য সেদিনকে ফাইট করেছেন কিন্তু আজকে উনি স্বর্গীয় মুকুল দত্তজি। আচ্ছা, মানে আমি পরে শুনেছি যখন ওনার সঙ্গে মিট হলো, উনি আমাকে দেখে বলছে তুমি হিমাদ্রি, মানে আমাকে আলো দেখে উনি নিয়ে গেছিলেন। ব্যাপারটা উনি আমাকে দেখেননি, আমার লেখা পড়ে উনি তখন টি সিরিজে মানে রীতিমতো চ্যালেঞ্জ করে বলে এই লেখাটা কেন নেবে না তোমরা। সেইখানে ওই যে বললাম মুকুল দত্তজি, অনুরাধা পরলজিরও কাজ হয়েছে সে বছর, যাযাবর মন বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, তখন মানে লাখের ওপর সিডি বিক্রি হয়েছে। শানুদার অ্যালবামটা ছিল তোমাকে শোনাবো বলে, ওখানে একটি গান কাছে গেলে যদি দূরে সরে যায়, ওটা আমার লেখা ছিল। তো সিনেমাতেও মানে গানেও সুর দিয়েছেন, কি গান সেটা ছিল? ওটা ছিল ফোক বেস। অ্যাকচুয়ালি বইটাই ছিল একটু আর্ট ফিল্ম, মানে কথা হচ্ছে শরৎচন্দ্রের অবাগের সঙ্গ। ওটা ওখানে নিমাই দাস বাউলকে দিয়ে গাইছিলাম। আপনি তো কৌশিকী চক্রবর্তী এবং শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, শ্রেয়াদির সঙ্গে খুব ভালো সম্পর্ক। কবিতাজি বললাম যে এদের সঙ্গে যে কাজগুলো রয়েছে আমার এখনো রিলিজ করেনি, সেই কারণে বলছি কি এটা আগামী দিনে বাংলাকে আমি একটা উপহার দিতে পারবো, এটা মনে করছি। অপেক্ষায় থাকবো আমরা। দেখা যাক। থেকে বললাম না, কথা হচ্ছে যে আমার যে এই যে ডিজিটাল মার্কেটিং এসছে, তার ফলে এবছরেই বলছি, এবছরেই শিবের মানে কাবারিয়ার যে ব্যাপারটা, শাহন, ওখানে ওর মানে আজকে 26,000 ভিউয়ার্স রয়েছে। কালী পুজোতে শানুদার একটা গান করেছি, সেখানে 32,000 ভিউয়ার্স রয়েছে খুব শর্ট টাইমের মধ্যে। সাধনা সরগমের সেখানেও 6,500 7,000। এই যে মানুষ ভালোবাসছে, হিমাদ্রির গান পছন্দ করছে, এটাই পাওনা। এমন কোন ঘটনা মেমোরেবল একটা কোনো কিছু এই গীতিকার সুরকার হিসেবে কাজ করতে গিয়ে আপনাকে নিজেকে আপনার ধন্য মনে হয় বা গর্ব বোধ হয়, এমন কোন একটা ঘটনা আপনার আছে যেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন? অ্যাকচুয়ালি ওই যে বললাম বলতে মুকুল দত্ত অনেক আছে। মুকুল দত্তজির সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হয় মানে প্রেস ক্লাবে, অনুরাধাজিও এসেছিলেন। অনুরাধাজি ও মাঝিরে বলে গানটা এখনো বলতো আমাকে, ও মাঝিরে বললে কিন্তু মনে রাখে, মানে হিমাদ্রির পরিচয় ও মাঝিরে, এইটা একটা আইডেন্টি হয়ে গেছে। মানে ফোন করলে সুরে সুরে গানে গানে পরিচয়, হ্যাঁ ব্যাপারটা এইটাই হচ্ছে আমাদের বেঁচে থাকা শিল্পীর একটা। এবার মুকুল দত্তজি আমাকে একটা দাবি কথা বলেছিল, বলো হিমাদ্রি আমরা চলে গেলেও বাংলা গান থাকবে, সেটা তোমাকে দেখে আমার বিশ্বাস আছে। কি বলবো, উনি বলার পর আমি 6 মাস গান লিখতে পারিনি। আমি শুধু বলেছিলাম যে জেঠু আমাকে আশীর্বাদ করো, মানে যাই লিখছি সব পোস্ট বক্স করছি। তারপরে যখন যে লেখাটা বেরোলো বুমেরাং, মানে এটাই তো হয়, উনি কি সব, এটাই তো একটা অনবদ্য জার্নি, এটাই বলে তো আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছিলেন। আচ্ছা, এখন একটা ভীষণ বিতর্কিত হলো, মানে ভীষণ প্রাসঙ্গিক আজকের আড্ডায় প্রশ্নটা, এটা বরাবর হয়ে আসছে এমন একটা ঘটনা, অন্যের কবিতা অন্যের সুর নিজের ভেবে নিয়ে নেওয়া। হ্যাঁ, তো এই প্রসঙ্গে কোনো বিতর্কে না গিয়ে যদি আপনার মন্তব্য কি হতে পারে? এটা তো আমার জীবনেও ঘটেছে না, এটা হয়ে থাকে এখন ভার্চুয়াল জগৎ বলে আমার সামনে চলে আসছে বিষয়টা ভীষণ ভাবে। না, আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি নিজেকে নামেও তো হিমাদ্রি, হিমাদ্রি মানে সে পিক অফ দ্য মাউন্টেন, হেরে যাওয়ার ছেলে নই। এবার ঘটনা হচ্ছে না, এটা কি যত যেটা বলছি যে যত এই জিনিসগুলো হয়েছে, হ্যাঁ আমি নাম করতে চাই না, সেই পুরোনো দিনগুলো ফিরে, কিন্তু আমার জিদ বাড়িয়ে দিয়েছে। তুমি আমার কাছ থেকে একটা নেবে, আমি 1000টা তৈরি করব। সেই তো এই দিক দিয়ে বলতে পারি যে ওরা একদিক দিয়ে খারাপ করেনি, ভালো করেছে। এইবার কথা হচ্ছে যে কে কিভাবে নেবে, মুসড়ে গেলে তো মুসড়ে গেল, নুয়ে পড়লো। সৃষ্টি করতে হবে, সৃষ্টির উন্মাদনা নিজেকে আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে, তবেই বেশি
আমাদের এই সুরময় আড্ডা কিন্তু ক্রমশ মানে শেষের পথে আর কি, ইতি টানতে হবে। তবে ওই একটা প্রশ্ন বাকি রয়ে গেল যে বাড়ির মানুষদের কি রকম সাপোর্ট পেয়ে থাকেন? আপনার নেশাকে পেশা করেছেন, আপনার সৌভাগ্য সেটা। এখনো পর্যন্ত বাড়ির সবাইকার থেকে সেই সাপোর্টটা পাই আমি। যখন তখন মিউজিক নিয়ে বসতে হয় আমাকে, হয়তো কিবোর্ডটা বার করে আমি হেডফোন লাগিয়ে কাজ করছি, রাত্রি 2, 2:30, 3টে কোনো টাইম নেই আমার, কিন্তু বাড়ির লোকের সাপোর্ট করে যায়। বা আপনার তো সব সৌভাগ্য, ঘরে বাইরে সেই সহযোগিতা পেয়েছেন বলে এগিয়েছে। আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, সুরময় হয়ে উঠুক। আমরা অপেক্ষায় থাকলাম আপনার নতুন নতুন অ্যালবাম শোনার জন্য বা নতুন সুর গান শোনার জন্য। একটা প্রশ্ন আপনার কাছে রাখি, এই যে নানান ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হচ্ছে, অনেক বাচ্চা না বলে অনেক নতুন জেনারেশন গিয়ে সেখানে গান করছে, তাদের ভবিষ্যৎ কি আপনার কাছে? আপনার কি মনে হয় এরা কি প্রত্যেকের শিল্পী মানে সেই ঠিক ঠিক জায়গা গিয়ে পৌঁছবে? অ্যাকচুয়ালি এরা নাম দিচ্ছে রিয়েলিটি শো। শো, রিয়েলিটি ট্যালেন্ট হান্ট কিন্তু না। এইবার হ্যাঁ, বম্বের কম্পিটিশন গুলো যেগুলো রয়েছে হেলদি খুব, সেখানে আজকে খুব ভালো একটা জিনিস হচ্ছে কি যে পরিচিতিটা পাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, অনেক চেনা মুখ বেরিয়ে আসছে, অচেনা মুখ সামনে আসছে। ভবিষ্যৎ হচ্ছে কি শিল্পটা হাইপটা তোমাকে মনে করো একটা জায়গায় তুলে দিলাম, তা ধরে রাখার ক্ষমতা কিন্তু তোমার। সেইখান থেকে জার্নি শুরু হয়, এগিয়ে যাওয়ার। তোমার মধ্যে যদি কিছু কোয়ালিটি থাকে তবেই তুমি এগিয়ে যাবে। অবশ্যই। আজকে আমাদের বাংলায় সেই অর্থে আর্টিস্ট কোথায়? আমরা এখনো পর্যন্ত কিন্তু ভালো একটা চিন্তা করলে ভালো আর্টিস্টের অভাব, ট্যালেন্টের প্রোগ্রাম যতই হোক। অবশ্যই এটা আমি মনে করি যে হয়তো তারা করছে কি রিমেক গান, হ্যাঁ, বহুল চর্চিত গানগুলো শুনে শুনে তারা গেয়ে দিচ্ছে তাদের কণ্ঠ অনুযায়ী। নতুন কোন গান মানে আসছে না বা তাদের কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি না, শিল্পীও হারিয়ে যাচ্ছে, মুষ্টিমেয়। সেটা ওই যে বললাম কি সেই কোয়ালিটি হাতে গোনা। আজকে যেমন অন্বেষা সেই ট্যালেন্টের থেকে উঠেছে, কিন্তু কথা হচ্ছে এই যে বাদ বাকি গুলো কোথায়? সব হারিয়ে গেল। প্রত্যেক বছরে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হচ্ছে। এখানে আমার স্টুডেন্টরাও রয়েছে, তারাও একটা জায়গায় গেছে, কিন্তু কথা হচ্ছে এদের প্রোগ্রামে এঙ্গেজ করে দিয়ে তাদের রেওয়াজ পাবলিসিটি এত বেশি হয়ে যাচ্ছে, সেই দেখনদারি বেশি, কিন্তু আসলে তারা শিল্পী হয়ে উঠছে না। মোদ্দা কথা এটাই হচ্ছে। আচ্ছা, একটা জিনিস শ্রেয়াও তো এই রিয়েলিটি শো থেকে উঠেছে, কে রিয়েলিটি শো থেকে উঠেছে, কিন্তু কথা হচ্ছে আজকে শ্রেয়া কেন টপ? অরিজিৎ সেও তো নিজস্বতা আছে, নিজের ট্যালেন্ট থাকা ভীষণ দরকার। অবশ্যই, ওই যে বললাম কোয়ালিটিটা একটা বড় জিনিস। সেই আমি বলবো গান গাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে যে গানটা গাইছি সেটা প্রচুর শোনা হোক। শুনলে কি হবে, নিজের মধ্যে একটা জেনারেট হয়, নিজস্বতা বেরিয়ে আসুক, এইভাবেই গানটা। এতে কি হয়, আজকের দিনে আমি মনে করি আমরা তো বাংলা থেকে চাইবো অনেক শিল্পী উঠে আসুক, এটা তো আমাদের কাম্য। আমি বাংলার ছেলে, এটাই আশা করব যে বাংলা থেকে ঘরে ঘরে আমাদের আর্টিস্ট উঠে আসুক। আমাদের অনুষ্ঠান আজকে তবে এখানেই শেষ করলাম। যদি আমাদের অনুষ্ঠান ভালো থাকে অবশ্যই ইনবক্সে মন্তব্য করবেন এবং কমেন্ট, লাইক, শেয়ার করবেন।